নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করি। আজ শোনাব আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির দ্বিতীয় পর্ব। কিন্তু মনে করব না বললেও মনে যদি এসে যায়, সে পাপকে তাড়ানো যায় কোন অস্ত্রে? রোদ লাগলে বৈশাখ জ্যৈষ্ঠের দুপুরে তেষ্টাটা জানান দেয় বেশি, কিন্তু উপায় কি? আজকেই কি যত রাজ্যের বাড়তি কাজ করবার পরম দিন? আজকের মতো এমন অখণ্ড অবসর আর কদিন জোটে? রায়শস্যের সন্ধানে কুলুঙ্গিতে তুলে রাখা রঙিন ফুলকাটা ছোট ছোট ছোবা হাঁড়ির মধ্যে একটা পারলেন মোক্ষদা। সব হাঁড়িতে একেবারে সম্বৎসরের মশলা ঝেড়ে বেছে তুলে রাখা হয়, আর নিত্য প্রয়োজনে দুটি দুটি বার করে কাঁচা ন্যাকড়ার কোণে কোণে পুটলি বেঁধে রাখা হয়। শুধু এরকম অনিত্য প্রয়োজনেই মূল ভাড়ারে হাত পড়ে। একটা পাথর বাটিতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে নিয়ে শিল পেতে বসতে যাচ্ছিলেন মোক্ষদা। হঠাৎ দরজার কাছে শিবজায়ার গলা বেজে উঠল। কালে কালে কি হলো গো? এ যে কলির চারপো পড়ল দেখছি। আমাদের ধিঙি অবতার মেয়ের আসপদ্দার কথাটা শুনেছ ছোট ঠাকুরজি? ধিঙ্গি অবতার মেয়ের আসপদ্দার ইতিহাস শোনার আগেই ভাজের আসপদ্দায় রেড়ে করে ওঠেন মোক্ষদা। উঠোনের পায়ে তুমি দাওয়ায় উঠলে সেজ বউ, আর ওখানেই আমার আচারের খোড়া। বলি, তোমার শুদ্ধ যদি এরকম জবন হও। শিবজায়া ঈষৎ রুষ্টভাবে বললেন, তোমার এক কথা ছোট ঠাকুরজি, উঠোনের পায়ে দাওয়ায় উঠে আসবো আমি অমনি অমনি? এই দেখো, হাতে পায়ে গোবর লেগে, হাতে করে একনাদ এনে পৈঠের নিচে ফেলে সেই গোবর দুপায়ে মাড়িয়ে তবেই না উঠেছি। নিতান্ত পক্ষে পুকুরে নেমে পা ধুয়ে আসা যদি সম্ভব হয়, তাহলে অনুকল্প হিসেবে এই ব্যবস্থা দিয়ে রেখেছেন মোক্ষদা। তবু সেজবউয়ের আশ্বাস বাণীতে তেমন নিশ্চিন্ত হলেন না। সন্দিগ্ধ সুরে বললেন, বলি, গোবরটা নিজেদের তো, নাকি আর কারুদের ঘরের এঁটোকাটা খাওয়া গরুর? শোনো কথা। জেরা থামানোর চেষ্টায় বলে ওঠেন শিবজায়া, আমাদের উঠোনে আবার অপরের গরুর গোবর আসবে কোথা থেকে? কিন্তু থামতে চাইলেই কি সব জিনিস থামে? মোক্ষদার জেরাও থামল না। তিনি একটু কটুহাস্যে বলে উঠলেন, ও মালো, আমাদের উঠোনে অন্যের গরুর গোবর আসবে কোত্থেকে? তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় সেজ বউ, তুমি যেন এইমাত্র মায়ের পেট থেকে পড়লে। শিবজায়া ননদকে খুব ভয় করলেও তবু ছোট ননদ তাই বিরক্ত সুরে বলে ফেলেন, নাও বাবা, তোমার কাছে আসাই দেখছি ঝকমারি। গোবিন্দ বাড়ি থেকে ফিরতে পথে আমাদের কীর্তিমান মেয়ের কীর্তির কথা শুনে হাঁ হয়ে গেলাম, তাই থাকবে। মোক্ষদা এতক্ষণ একটু নরম হন, প্রায় সন্ধির সুরেই বলেন, কেন, কি আবার করলো? কে? সত্য বুঝি? তবে আবার কে? শিবজায়া উদাসীন্য ত্যাগ করে মহোৎসাহে পুরনো সুর ধরেন, সত্য ছাড়া আর কার তো বুকের পাটা হবে? হারামজাদি নাকি জটার নামে ছড়া বেঁধে পাড়ার গোষ্ঠী শুদ্ধ ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছে, আর গা শুদ্ধ ছেলে পিলে জটাকে কি জটার মাকে দেখলেই ঝোপঝাড়ের আড়াল থেকে শুনিয়ে শুনিয়ে তাই আওড়াচ্ছে। জটার মা তো রেগে গাল দিয়ে সাপসাপান্ত করে একাকার। শেষ পর্যন্ত সবটুকু শোনবার জন্যে ধৈর্য ধরে চুপ করে তাকিয়েছিলেন মোক্ষদা। এবারে ভুরু কুচকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, ছড়া বেঁধেছে মানে কি? মানে কি? তাই কি চাই আমি আগে বুঝতে পেরেছিলাম? মেয়ে মানুষ যে আবার ছড়া বাঁধে বাপের জন্মেও শুনিনি। তারপর পথে আসতে আসতে দেখি একপাল ছোড়া হিহি করে হাসতে হাসতে বলছে, জটা মোটা পা গোদা ভেঙচি কেটে আরও কত সব কি পয়ার ছন্দ বলতে বলতে যাচ্ছে। মোক্ষদা আরও ভুরু কুচকে বলেন, ছড়া বেঁধেছে সত্য, তবে আর বলছি কি? ওই মেয়ে হতে এ বংশের মুখে চুনকালি পড়বে। মোক্ষদা এবার শিলটা পাততে পাততে বলেন, রামকালীচন্দর এখন বুঝছেন না, এরপর টের পাবেন যখন শ্বশুর বাড়ি থেকে ফেরত দিয়ে যাবে। ভেঙচি কাটা ছড়া বোধহয় জটা বউ ঠেঙিয়েছিল বলে। তবে না তো কি? বলি, পরিবারকে আমার না মানেন কোন মদ্য? ঢলানি বউ অমনি তিলকে তাল করে দাঁত কপাটি লাগিয়ে পাড়ার লোক যারা জানি করে ছাড়লেন। জটার মা বলছে, ছোঁড়াগুলোর জ্বালায় নাকি জটা বেচারা ঘরের বার হতে পারছে না। কি গেরো বলো দেখি? মোক্ষদা ঘস ঘস করে শিলের সর্ষে রগড়াতে রগড়াতে বলেন, হাতের কাজটা মিটিয়ে নিয়ে যাচ্ছি আমি বৌমার কাছে, ভালো করে সমঝে দিয়ে আসছি। মায়ের আশকারা না থাকলে মেয়ে কখনো এত বড় বেয়াড়া হয়? পাড়ার ছোড়াদের সঙ্গেই বা রাত দিন এত মস্করা কিসের? একটা কলঙ্ক রটে গেলে তখন রামকালীর মুখটা থাকবে কোথায়? পয়সালা বলে তো সমাজ রেয়াত করবে না। শিবজায়ার কাজ কিছুটা সিদ্ধ হলো। বড় জায়ের নাতনির বিরুদ্ধে ছোট ননদকে কিছুটা তাতাতে পেরেছেন। শেষমেশ বলেন, তুমি যাই আছো ছোট ঠাকুরজি, তাই এখনো সংসারে একটা হক কথা হয়, নইলে আমরা তো ভয়ে কাঁটা। ভয় আবার কিসের? মোক্ষদা দুম করে শিলটা তুলে ফেলে বলেন, ভয় আবার কিসের? ভয় করব ভূতকে, ভয় করব ভগবানকে। মানুষকে ভয় করতে যাব কেন? বিধবা পিসিকে ভাত দিয়ে পুষছে বলে যে হক কথা শুনতে হবে না রামকালীকে, এ তুমি ভেবো না সেজ বউ। সে যাক,
জটার বউয়ের প্রায়শ্চিত্তের কিছু ব্যবস্থা হয়েছে? ও মা, তুমি শোনোনি সে কথা? প্রায়শ্চিত্তের তো করবে না। করবে না? না, রামকালী নাকি ভট্টাচার্যকে শাসিয়েছে, প্রায়শ্চিত্তের বিধান দিলে তাকে গা ছাড়া করবে। তার মানে? আকাশ থেকে পড়লেন মোক্ষদা। মানে বোঝো, অহমিকা আর কি। আমি গায়ের মাথা, আমি যা খুশি তাই করব। মোক্ষদার সর্ষে গুঁড়ো ছড়ানো আচারের খোড়া দুটো দুমদুম করে ঘরে তুলে ঘরের কপাটটা টেনে শিকল তুলে দিয়ে বললেন, যাচ্ছি, দেখছি পয়সার বাড় কত বেড়েছে রামকালীর। সত্য আছে বাড়ি? বাড়ি দুপুরবেলা বাড়ি থাকবারই মেয়ে বটে সে। কোথায় আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। বেওলা মেয়ের এত বুকের পাটা এতখানি বয়সে দেখিনি কখনো। তসরখানা গুছিয়ে পড়ে উঠোন পার হয়ে খড়খড় পায়ে বেড়ার দরজা খুলে পথে পড়লেন মোক্ষদা। ফিরে তো স্নান করতেই হবে, একবার কেন কতবার, কিন্তু এসবের একটা হেস্তনেস্ত দরকার। জগতের কোথাও কোনো অনাচার ঘটবে এ মোক্ষদা বরদাস্ত করতে পারবেন না। কিন্তু এ কি, একটু এগোতেই থমকে দাঁড়াতে হলো। বজ্রাহতের মতোই থমকানি। দেখলেন একখানা তেপেড়ে শাড়িতে গাছ কোমর বেঁধে একরাশ রুক্ষ চুল উড়িয়ে এক হাঁটু ধুলো মেখে একদল ছেলে মেয়ের সঙ্গে আমবাগানের মাঝখান দিয়ে চলেছে সত্য হিহি করতে করতে, আর সমস্যারে কি যেন একটা ছড়ার মতোই আওড়াতে আওড়াতে। দাঁতে দাঁত চেপে আরেকটু এগিয়ে গেলেন মোক্ষদা। দলের পিছন দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে চেষ্টা করলেন। হি হি হাসির চোটে সবকে শোনাই যায় ছাই, তবু বালকণ্ঠের সানানো সুর আর বারবার উচ্চারণ করছে, কাজেই ক্রমশ সবটাই কর্ণগোচর থেকে মর্মগোচর হয়ে যায়। শুনতে পেলেন খাঁজে খাঁজে হাসি ছড়ানো সেই ছড়া। জটা দাদা পা গোদা, যেন ভোদা হাতি, বউ ঠাঙানো দাদার পিঠে ব্যাঙে মারে লাথি। জটা জটা পেট মোটা, ভাত মারবার ধাড়ি, দেখব মজা কেমন সাজা, যাও না শ্বশুর বাড়ি। বলতে বলতে চলে গেল ওরা। মোক্ষদা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। না, ভাইপোর মেয়ের কবিত্ব শক্তির পরিচয়ে অভিভূত নয়, স্তম্ভিত হলেন এ মেয়ের ভবিষ্যৎ ভেবে। একে তিনি শাসন করতে এসেছেন, এরপরে আর একে শাসন করে শায়েস্তা করবার স্বাদ তার নেই। শুধু এইটে মনে মনে অনুধাবন করলেন, একে নিয়ে চিরকাল জ্বলে পুড়ে মরতে হবে তাদেরই, কারণ শ্বশুরবাড়ি থেকে তো মারতে মারতে খেদিয়ে দেবেই। কাগজের চিলতে মোড়া গোটাকতক ওষুধের বড়ি আঁচলের গিঁট থেকে খুলতে খুলতে সত্য তার সানানো গলাটাকে কিঞ্চিত নামিয়ে বলল, এই নাও বউ কি জানো বটিকা, বাবা বলে দিলেন সকাল সন্ধে একটা করে বটিকা পানের রস দিয়ে খেতে গায়ে বল পাবে। আর গায়ে বল, মনের বল তো সমুদ্রের তলায়। ভয়ে বুক কেঁপে থরথর। জটার বউ কাতর করুণ কণ্ঠে ফিসফিস করে বলে, হে ঠাকুরজি, তোমার পায়ে ধরি, ওষুধ তুমি নিয়ে যাও। ওষুধ খাচ্ছে দেখলে ঠাকুরন আর আমাকে আস্ত রাখবেন না। সত্য গিন্নির মতো গালে হাত দিয়ে বলে, ও মা শোনো বৃত্তান্ত, দেহ দুর্বল হয়েছে, মিনি মাগনায় ওষুধ পাচ্ছ, খেলে শাউরি তোমায় মেরে ফেলবে। তুমি যে তাজ্জব করলে গা। দোহাই গো ঠাকুরজি, একটু আস্তে। প্রায় কাঁদো কাঁদো মুখে বলে জটার বউ, তোমার দুটি পায়ে পড়ছি, ঠাকুরনের কানে গেলে পুকুরে ডুবে মরা ছাড়া আর গতি থাকবে না আমার। সত্য এবার একটু গুছিয়ে বসে অবাক গলায় বলে, কি শুনলে গো? ওই যে মেরে ফেলার কথা বললে, জানো তো ভাই সমস্ত? মামা ঠাকুর ওষুধ পাঠিয়ে দিয়েছেন, আর সেই ওষুধ আমি খাচ্ছি। ওরে বাপরে, এই দেখো ঠাকুরজি, আমার বুকের ভিতর কেমনতর ঢেকির পাড় পড়ছে। জটার বউয়ের ওই ব্যাধের তাড়া খাওয়া হরিণের চোখের মতন চোখ আর ঘুঁটের ছাইয়ের মতো পাঁশুটে রঙা মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কেমন চিন্তাশীল দেখায় সত্যবতীকে। কিছুক্ষণ চুপ করে থেকে ওষুধগুলো ফের আঁচলে বাঁধতে বাঁধতে বলে, আচ্ছা তাহলে ফেরত নিয়ে যাই। ফেরত মামা ঠাকুরের কাছে? আরেক ভয় বুকের রক্ত হিম হয়ে আসে জটার বউয়ের। আর এবার আর কাঁদো কাঁদো নয়, ভ্যাঁক করে কেঁদেই ফেলে, ও সত্য ঠাকুরজি, তোমার পা ধোয়া জল খাই, তোমার কেনা গোলাম হয়ে থাকি। ও বড়ি, মামা ঠাকুরকে ফেরত দিতে যেও না, ফেরত দিতে যেও না। হঠাৎ সত্য তার নিজের স্বভাবসিদ্ধ হাসি হেসে বলে, এই সেরেছে, ব্যারামে পড়ে দেখছি তোমার ভীমরতি ধরেছে বউ। শাউরির ভয়ে ওষুধও খাবে না, আবার ফেরতও দেবে না। তবে বড়িগুলো কি আমি খেয়ে নেব? দাও তাহলে, এক খোঁড়া পানের রস করে দাও, সবগুলো একসঙ্গে গিলে ফেলি। জটার বউ এবার মনের কথা খুলে বলে, শাশুড়ির অসাক্ষাতে ওষুধ খাবার সাহস তার নেই, বলে কয়ে সাক্ষাতে খাবার তো আরোই নেই। অতএব পুকুরের জলে। পুকুরে? সত্যর চোখে আগুন জ্বলে ওঠে। বাবার দেওয়া বড়ি স্বয়ং ধন্বন্তরী, তা জানো? এ বড়ির অপমান করলে ধন্বন্তরীর অপমান, তা জানো? তবে আমি কি করি? ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে জটার বউ। সত্যর অবস্থা দেখে কাতর না হয়ে পারে না, একটু ভেবেচিন্তে বলে,
তাহলে নয় এক কাজ করি, পিসিকেই দিয়ে দিই। বলি বাবা পাঠিয়ে দিয়েছেন, বাবা অবশ্যই বলেছিলেন পিসিকে দিস না, তাহলে খেতে দেবে না, ফেলে দেবে। তুতিয়ে পাতিয়ে কাকুতি মিনতি করে বলে যাই। উঠে দাঁড়ায় সত্য, আর সঙ্গে সঙ্গে ওর কাপড়ের একটা খুঁট ধরে হুমড়ে প্রায় ওর পায়ে পড়ে জটার বউ। ও ঠাকুরজি, তার চাইতে তুমি আমার গলায় পা দিয়ে মেরে রেখে যাও, আঁশবটি দিয়ে কেটে রেখে যাও আমায়। সত্য আবার বসে পড়ে, একটা নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা বউ, তোমাদের এত ভয় কিসের বলতে পারো? হুম হুম হুম। শুধু হাঁটু পর্যন্ত আটফাটা পাগুলোই নয়, জিভে মুখেও ধুলো বেটে যাচ্ছে বেহারাগুলোর। জ্যৈষ্ঠের দুপুর আর দুরন্ত মেটো রাস্তা। খানিক খানিক পথ তো একেবারে ধুধু প্রান্তর, গাছ নেই, ছায়া নেই। পথ সংক্ষেপের জন্য মাঝে মাঝে মাঠ ভাঙতে হচ্ছে বলেই লোকগুলো যেন আরও একেবারে জেরবার হয়ে যাচ্ছে। 4টে লোক পালা করে কাঁধ বদলে বদলে ছুটছে, তবু থেকে থেকে ঝিমিয়ে যাচ্ছে। কিন্তু রামকালীরও তো আর এখন পালকি বেহারাগুলোর উপর দরদ দেখাবার উপায় নেই। আর 4 দিন গা ছাড়া, তো ধর মোধর না হলেও হাতে কটা রুগী ছিল, কে জানে কেমন আছে সে কটা। গিয়েছিলেন জিরেটের জমিদার বাড়িতে রুগী দেখতে। শুধু তো 1-8খানা গায়ে নয়, 10খানা গা অবধি নামডাক বদ্যি চাটুর্যের। রাজার আদরে রেখেছিল ওরা, আর পায়ে ধরে সাজছিল আরও 2 দিন থেকে যাবার জন্যে। রাজি হননি রামকালী, বলে এসেছেন প্রয়োজন নেই, যে ওষুধ দিয়ে গেলাম এতেই রুগী 3 দিনে উঠে বসবে। তবে পথ্যাপথ্যের যা ব্যবস্থা দিয়ে যাচ্ছি সেটি নিষ্ঠার সঙ্গে পালন করা চাই। কবিরাজ মশাই পথে খাবেন বলে ওরা 1 ঝুড়ি কলমের আম ওর পালকির মধ্যে তুলে দিয়েছে, আপত্তি শোনেনি। পা ছড়াতে অনবরত ঝুড়িটা পায়ে ঠেকছে, আর বিরক্তি বোধ করছেন রামকালী। এই এক আপদ, পথে তিনি কিছু খান না একথা ওরা মানতে চাইল না। স্বয়ং জমিদার মশাই দাঁড়িয়ে তুলিয়ে দিলেন। তবু মুখ কাটা ডাব গোটাচারেক পালকিতে তুলতে দেননি রামকালী। বলেছিলেন, বেয়ারাগুলো তাহলে আপনার বাগানের এই ফলটলগুলোই বয়ে নিয়ে যাক রায়মশাই, আমি পদব্রজেই যাই। সম্পূর্ণ তৈরি আম জ্যৈষ্ঠের দুপুরের ঝলসানি হাওয়ায় একেবারে শেষ তৈরি হয়ে উঠে থেকে থেকে মিষ্ট সুবাস ছড়াচ্ছিল। রামকালী বিরক্ত হচ্ছিলেন, আর বেহারাগুলো যেন অন্তর দিয়ে সেই সুবাসটুকুই লেহন করছিল, আর ভাবছিল ডাব 4টে পালকির বাঁকে বেঁধে নিলেই বা ক্ষতি কী ছিল, তবু তো কেষ্টরজীবের ভোগে লাগত। অন্যমনস্ক হয়ে বোধহয় ঝিমিয়ে এসেছিল তারা। হঠাৎ চমকে উঠল কর্তার হাঁকে। পালকি থেকে মুখ বাড়িয়ে রামকালী হাঁকছেন, ওরে বাবা সকল, ঘুমিয়ে পড়িস নে, একটু পা চালা। কথাটা শেষ করেই হঠাৎ সুর ফেরতা ধরলেন কবরেজ, এই দাঁড়া দাঁড়া, আস্তে কর। পেছনে হঠাৎ যেন আরেকটা পালকির শব্দ পাচ্ছি। 4 বেহারার 8খানা পা থমকে দাঁড়ালো। হ্যাঁ, শব্দ একটা আসছে বটে পিছন থেকে, হঠাৎই আসছে। হুম হুম আওয়াজটা ক্রমশই স্পষ্ট হচ্ছে। প্রধান বেহারা গদাই ভুইমালি পালকির বাঁক থেকে ঘাস সরিয়ে পিছন সড়কের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, আগে কর্তামশাই, নির্যাস বলেছেন বটে, পালকি একটা আসছে, মনে নিচ্ছে কোনো বিয়ের বর আসছে। বিয়ের বর? রামকালী পালকি থেকে গলাটা আরেকটু বাড়িয়ে এবং সে গলার স্বরটাকে অনেকখানি বাড়িয়ে বলেন, বিয়ের বর? এ খবরটা আবার চট করে কে দিয়ে গেল তোকে? গদাই ভুইমালি মাথা চুলকে বলে, পালকির কপাটে হলুদ ছোপানো ন্যাকড়া ঝুলছে দেখতে পাচ্ছি কর্তা, বেয়ারাগুলোর পরনে লাল ছোপ ঘেঁটে। ঘেঁটেটা হচ্ছে ধুতির সংক্ষিপ্ত সংস্করণ। আরও অনেক শ্রমজীবীদের মতো পালকি বেহারাদেরও পুরো ধুতি পরা চলে না, জোটেই বা কই, ছালার মতো মোটা 7 হাতি খেটেই তাদের জাতীয় পোশাক। লোকের বাড়ি কাজে কর্মে বিয়ে পৈতের লাল রঙের ছোপানো ওই ধুতি মাঝে মাঝে তাদের জোটে। এতে সুবিধেটে খুব, মাস 3-4 খার না কেচে চালানো যায়। লাল হলুদ রঙটাই শুধু নয়, ক্রমশ মানুষগুলো স্পষ্ট হচ্ছে। গদাই আরও একটা উৎফুল্ল আবিষ্কার করে, পশ্চাতে গো গাড়িও আসছে কর্তা, বলদের গলার ঘণ্টি শুনতে পাচ্ছি। এ আর বরযাত্রীর না হয়ে যায় না, এদিকেও কোথাও উই পাশের গাঢ় সড়ক দিয়ে বেরিয়েছে। পালকি নামা, গম্ভীর কণ্ঠে হুকুম করেন রামকালী। দেখা দরকার প্রকৃত ঘটনা গদাইয়ের আন্দাজ অনুযায়ী কিনা, আর এও জানা দরকার যদি সত্যি তাই হয়, কে এমন দুর্বিনীত আছে তার গ্রামে যে ব্যক্তি মেয়ের বিয়ে দিতে বসেছে অথচ রামকালীকে জানায়নি,
আর এই গ্রামের যদি নাও হয়, খোঁজ নেওয়াও চাই গ্রামের উপর দিয়ে বরযাত্রী নিয়ে যাচ্ছে কোথায়। রামকালীর মনে যাই থাক, বেহারাগুলো একটুখানির জন্যেও বাঁচল। একটা পাকুড় গাছতলায় পালকি নামিয়ে খানিক তফাতে গিয়ে কাঁধের গামছা ঘুরিয়ে বাতাস খেতে লাগলো। কর্তামশাইয়ের চোখের সামনে তো আর বাতাস খাওয়া চলে না। কিছুক্ষণ পরেই দূরবর্তী পালকি অদূরবর্তী এবং ক্রমশ নিকটবর্তী হলো। রামকালী বেরিয়ে পড়ে কাঁধের মটকার চাদরখানা গুছিয়ে কাঁধে ফেলে রাজোচিত ভঙ্গিতে দাঁড়িয়ে জলদগম্ভীর কণ্ঠে হাঁক দিলেন, কে যায়? পালকি থামল। না থেমে এগিয়ে যাবার সাধ্য কার আছে এই কণ্ঠকে উপেক্ষা করে? পালকি থামল। বর আর বরকর্তা এতে সমাসীন। বরকর্তার সঙ্গে সঙ্গে কিশোর বরটিও সভয়ে একটু মুখ বাড়ালো। ওই দীর্ঘকায় গৌরকান্তি পুরুষ মাটিতে নেমে দাঁড়িয়ে, অতএব কে পালকি চড়ে বসে থাকতে পারে তার সামনে? সে পালকি থেকেও নামলেন বরকর্তা। করজোড়ে বললেন, আপনি আজ্ঞে। রামকালীর কিন্তু তখন ভুরু কুঁচকেছে। তীক্ষ্ণ দৃষ্টির সরসন্ধান চলছে পালকির মধ্যে। তবু অভ্যাসবশতই 2 হাত তুলে প্রতি নমস্কারের ভঙ্গিতে বললেন, আমি রামকালী চাটুর্যে। রামকালী চাটুর্যে? ভদ্র সন্তান বিহ্বল হয়ে না আত্মগত না প্রশ্নসূচক কেমন যেন আলগাভাবে উচ্চারণ করলেন, কোবরেজ? হ্যাঁ, ছেলেটির কপালে চন্দন। দেখলাম মনে হলো বিবাহ নাকি। সে ভদ্রলোক রামকালীর চাইতে বয়সে ছোট না হলেও বিনয়ে কীটাণুকীটের মতো ছোট হয়ে পায়ের ধুলো নিয়ে বলেন, আজ্ঞে হ্যাঁ। ওহ, কি পরম ভাগ্য আমার যে এই শুভযাত্রায় আপনার দর্শন পেলাম। রামকালীর দৃষ্টির সেই সরসন্ধান বন্ধ হলো না। তবু মৃদু হেসে বললেন, চেনেন আমায়? আহা, আপনাকে চেনেন না এ তল্লাটে এমন অভাগা কে আছে? তবে নাকি চাক্ষুষ দর্শনের সৌভাগ্য ইতিপূর্বে হয়নি? রাজু বেরিয়ে এসে পায়ের ধুলো নাও। থাক বিয়ের বর। রামকালী স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আপনার পুত্র? আজ্ঞে না, ভাতুষপুত্র। পুত্র আমার কনিষ্ঠ সহোদরের। সে আছে পেছনে গোজানে। আরও সব আত্মকুটুম্ব আসছেন তো। কন্যাটি কোথাকার? আগে এই যে পাটমহলের লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৈত্রী। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৈত্রী? রামকালী যেন সহসা সচেতন হলেন। তাই নাকি? আপনারা কোথাকার? আপনার ঠাকুরের নাম? আমরা বলাগড়ের। ঠাকুরের নাম ঈশ্বর গঙ্গাধর মুখোপাধ্যায়, পিতামহের নাম ঈশ্বর গুণধর মুখোপাধ্যায়। আমার নাম? থাক, আপনার নামে প্রয়োজন নেই। তাহলে আপনারা মুখুটি কুলিন? তা হাবভাব এমন জজমেনে ভট্টাচার্যের মতন কেন? কিন্তু সে থাক, দুটো কথা আছে আপনার সঙ্গে। বর নিয়ে বেরিয়েছেন কখন? জজমেনে ভট্টাচার্য শব্দটায় ঈষৎ ক্ষুব্ধ হয়ে পাত্রের জ্যাঠা গম্ভীরভাবে বলেন, আভ্যুদায়িক শ্রাদ্ধের পর। সে তো বুঝলাম, কিন্তু সেটা কত বেলায়? এই 1 প্রহরটাক আগে হবে। পাত্রের কপালের ওই চন্দনরেখা কি সেই তখনকারই নাকি? চন্দনরেখা? এ আবার কেমন প্রশ্ন? পাত্রের জ্যাঠা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু পাত্রের কপালের চন্দন রেখাঙ্কনের কাল নির্ণয়ের মতো এমন অদ্ভুত প্রশ্নের জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না। তাই অবোধের মতো বলেন, কি বলছেন? বলছি, ছেলের কপালে এই যে চন্দন পরানো হয়েছে, ওটা কি সেই যাত্রাকালেই? আগে হ্যাঁ, তা তো নিশ্চয়ই। পাত্রের জ্যাঠা সোৎসাহে বলেন, যাত্রাকালে মেয়েরা যেমন পরিয়ে দেয় তেমনই দেওয়া হয়েছে। আমাদের বাড়ির মেয়েদের বুঝলেন কি না, এসব ব্যাপারে খুব নামডাক আছে। পাড়া থেকে ডাকতে আসে পিড়ি আলপনা দিতে, শ্রী গড়তে, বরকনে সাজাতে। রামকালী ওই পালকির দিকে তাকাতে তাকাতে আবার কেমন অন্যমনা হয়ে পড়েছিলেন। ইত্যবসরে পশ্চাৎবর্তী গরুর গাড়ি দুখানা এসে পড়েছে। পালকি নামানো এবং অপর এক পালকির আরোহীর সঙ্গে বাক্যবিন্যাসের ব্যাপার দেখে ঈষৎ ঘাবড়ে গিয়ে বরের বাপও নেমে এসে দাঁড়িয়েছেন। অন্যমনা রামকালী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাঢ় স্বরে বলেন, আমি আপনাকে একটি অনুরোধ করছি মুখুজ্যমশাই, আপনি যাত্রা স্থগিত করুন। যাত্রা স্থগিত করুন? বিবাহযাত্রা? হাঁ করে তাকিয়ে থাকেন বরের জ্যাঠা আর বরের বাপ। লোকটা পাগল না শয়তান, না কনের বাড়ির সঙ্গে গভীরতম কোনো শত্রুতা আছে? ওদিকে ঘাম ছুটে যাচ্ছে বেহারাদের, রোদ্দুরটা অসহনীয় হয়ে উঠেছে।
দুপালকির বেহারারা অদূরে দাঁড়িয়ে পরস্পর বাক্য বিনিময় করে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করতে করতে ঘন ঘন এদিকে তাকাচ্ছে কখন পালকি তোলার ডাক পড়ে। ব্যাপারটা যে কিছু একটা হচ্ছে এ অনুমান করে ইত্যবসরে গরুর গাড়ি থেকে এক ব্যক্তি লাফিয়ে নেমে পড়েছেন, যিনি হচ্ছেন বরের পিসে। গাড়ির ছইয়ের মধ্যে গলদঘর্ম হয়ে আসতে আসতে এমনিতেই মেজাজ তার চড়ে উঠেছিল। নেমেই যাত্রা স্থগিতের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কে মশাই আপনি? ভাঙচি দেবার আর জায়গা খুঁজে পাননি? যাত্রা করে বর বেরিয়েছে, পথের মাঝখানে দাঁড় করিয়ে ভাঙচি দিচ্ছেন? মুখুজ্জে ভাতৃদ্বয় ভগ্নিপতির এহেন দুর্বিনয়ে বিচলিত হয়ে তাড়াতাড়ি বলে ওঠেন, আহ গাঙ্গুলি মশাই, কাকে কি বলছেন? ইনি কে তা জানেন? জানতে চাইনে মুখুজ্জে, থামো তুমি। যে ব্যক্তি এহেন অর্বাচীনের ন্যায় কথা কয়। চোপড়াও! হঠাৎ যেন ঘুমন্ত বাঘ জেগে উঠে গর্জে উঠল। চোপড়াও বামুনের ঘরের কুষ্মাণ্ড। মুখুজ্জে চেঁচিয়ে উঠল, বাঘের পর খ্যাঁকশিয়াল। দাঁড়িয়ে অপমানিত হবার জন্যে তোমার ছেলের বিয়ের বরযাত্রীর হয়ে আসেনি। ইটি বোধ হয় তোমার কোনো বড় কুটুম্ব, তা একে নিয়েই বিয়ে দেওয়া ওগে। আমি চললাম। আহা, করেন কি গাঙ্গুলি মশাই? ইনি হচ্ছেন আমাদের সাতখানা গায়ের মাথা, কবিরাজ চাটুর্যে মশাই। অবশ্যই অনিবার্য কোনো কারণে ইনি যাত্রা স্থগিতের আদেশ। কবিরাজ চাটুর্যে? হ্যাঁ? গাঙ্গুলির কাছার কাপড় আলগা হয়ে পড়ে। তিনি সহসা আধ বিঘত্টাক জীব বার করে সে জীব দাঁতে কেটে দুহাতে কান মোলে বয়সের মর্যাদা ভুলে প্রণাম করে বসেন। রামকালী প্রণামরতের প্রতি দিকপাত মাত্র না করে সমান স্থৈর্যের সঙ্গে বলেন, হ্যাঁ, অনিবার্য কারণেই বলছি মুখুজ্জে মশাই, যাত্রা স্থগিত রাখুন, নইলে অকারণে আপনার পুত্রের বিবাহযাত্রা স্থগিত রাখতে বলবো এমন অর্বাচীন সত্যিই আমি নই। বড় মুখুজ্জে দুহাত কচলে বলেন, আগে তার বলতে মানে লক্ষ্মীকান্তবাবুর বংশে কোনো দোষ? আহ মুখুজ্জে মশাই, অনুগ্রহ করে আমাকে অতই তোর ভাববেন না। আমি বলছি, পুত্রের বিয়ে দিতে গিয়ে আপনি বিপদে পড়বেন। আপনার পুত্র অসুস্থ। পুত্র অসুস্থ? এই আবার কি প্যাঁচের কথা? এই যে ঠিক সমুদ্রের দিক থেকে পাথর ছুটে আসা, এ পাথরের আশঙ্কা তো ছিল না। কন্যাপক্ষে কোনো গোলমাল আছে এবং ইনি অবশ্যই কন্যাপক্ষের কোনো বিশেষ হিতৈষী, এইটাই ভাবছিলেন মুখুজ্জেরা, যেটা স্বাভাবিক। তা নয়, পথের মাঝখানে আটকে একই উল্টো চাপ। পুত্র অসুস্থ বলেন কি কবিরাজ মশাই? এই যে একটা অসম্ভব কথা বলছেন। অমন সুস্থ সতেজ পুত্র আমার, উপবাসেও মধ্যাহ্নকালের উত্তাপে বোধ করি ঈষৎ শুষ্ক দেখাচ্ছে। ছোট মুখুজ্জে কাতরভাবে বলেন, না, শুষ্ক দেখাচ্ছে না। রামকালী জলদ গম্ভীর স্বরে বলেন, বরং বিপরীত, রীতিমতো অসুস্থই দেখাচ্ছে। লক্ষ্য করলেই টের পাবেন। আমি গোড়াতেই লক্ষ্য করেছিলাম এবং আপনাকে নিবৃত্ত করবার সংকল্প নিয়েই আটকেছি। ছেলেটির চেহারায় আমি শিরশুলি সান্নিপাতিকের লক্ষণ দেখতে পাচ্ছি। বিবাহ সভায় নিয়ে গিয়ে সংকটে পড়বেন। বাড়ি ফিরে যান, কন্যার বাড়িতে সংবাদ দিন। বরের পিসে পূর্ব বিনয় ভুলে গিয়ে রুখে ওঠেন, ভেলা ঝামেলা করলে তো দেখছি। আজ বিবাহ, রাত্রির প্রথম প্রহরে লগ্ন, এখন ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব আর কন্যাপক্ষকে সংবাদ দেব পাত্র অসুস্থ। এ কি ছেলের হাতের মোয়া নাকি? বুঝতে পারছি আপনি কন্যাপক্ষের একজন মস্ত হিতৈষী। রামকালের গৌরমুখ রোদের তাতে এমনিতেই লাল টকটকে হয়ে উঠেছিল, এবার আগুনের মতো গনগনে দেখালো। তবু উত্তেজিত হলেন না। শতাচ্ছিল্যে গাঙ্গুলির প্রতি একটা কটাক্ষপাত করে বললেন, হ্যাঁ, ঠিক বলেছেন, বিশেষ হিতৈষী। লক্ষ্মীকান্ত বাণিজ্যমশাই আমার মাতুলের সতীর্থ, পিতৃতুল্য। তার পৌত্রীতে যে বিবাহরাত্রে বিধবা হয়, এটা আমার অভিপ্রেত হতে পারে না। নির্মল নির্মেঘ আকাশ থেকে যেন বজ্রপাত ঘটল। এই কি সর্বনেশে অলক্ষণের কথা? এ কি অভিশাপ, না অপ্রকৃতিস্থ মস্তিষ্কের প্রলাপ? মুখুজ্জেরা গলার পৈতে হাতে জড়িয়ে হা হা করে উঠলেন। রামকালী নিবাত নিষ্কম্প দীপশিখা, কঠিন হৃদয় বিচারক অপরাধীর প্রতি মৃত্যুদণ্ডাদেশ দিয়েও যেমন স্থির থাকে, তেমনি অচল অটল স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অভিশাপ দেওয়া হলো না। পৈতে হাত থেকে ছেড়ে মুখুজ্জেরা কেঁদে উঠলেন। এ কি বলছেন কবিরাজ মশাই? কি করব বলুন? আমি মুখের উপর স্পষ্ট বলতে চাইনি, আপনারাই বলালেন।
শুনুন, যদি হিত চান এখনও পুত্রকে তার জননীর কাছে নিয়ে যান। স্পষ্ট দেখতে পাচ্ছি স্বয়ং কাল ওর শিওরে দাঁড়িয়ে। আর বেশি বাক্য ব্যয়ে সময়ের অপচয় করবেন না, তাছাড়া আপনারা উচাটন হলে পুত্র বিহ্বল হবে। কিন্তু মুখুজ্জেরাও তো রক্তমাংসের মানুষ, ওদেরও বিশ্বাস অবিশ্বাস দিয়ে তৈরি মন। যে ছেলে পালকির মধ্যে দিব্যি বসে রয়েছে, মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখেও নিচ্ছে কি হচ্ছে এখানে, যার কপালে এখনও চন্দনের রেখা জ্বলজ্বল করছে আর গলার মালা থেকে সুগন্ধ বিকিরণ করছে, সামান্য একটা মানুষের কথায় বিশ্বাস করে বসবেন যে ছেলে শিওরে সমন দাঁড়িয়ে? আর সেই কথায় বিশ্বাস করে একটা নিরীহ ভদ্রলোককে মরণান্তক সর্বনাশের গহ্বরে নিক্ষেপ করে মোড়ের মতো যাত্রা করা বর নিয়ে ফিরে যাবেন? বাড়ুজ্যেদের হবে কি? কন্যা ভ্রষ্টালগ্না হওয়া মৃত্যুর চাইতে কি কিছু কম? না, এ অসম্ভব। নিশ্চয় এ কোনো চক্রান্ত। হয় এই চাটুর্যের সঙ্গে লক্ষ্মীকান্ত বাণুজ্যের ঘোরতর কোনো শত্রুতা আছে, নচেত এই লোকটা আদৌ কোব্রের চাটুর্যেই নয়, কোনো খ্যাপাটে বামুন। তবু এই ব্যক্তিত্বের প্রভাবের সামনে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আর সন্তানের সম্পর্কে অত বড় অভিশাপ সদৃশ বাণী! ছোট মুখুজ্জে একবার অদূরবর্তী পালকির দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস বক্ষে বলেন, আমি তো কোনো রোগের কোনো লক্ষণ দেখছি না কবরেজ মশাই। রামকালী একটু বিষাদ ব্যঞ্জক হাসি হাসেন। তা দেখতে পেলে তো আমার সঙ্গে আপনার কোনো প্রভেদ থাকতো না মুখুজ্জে মশাই। আসুন, এদিকে সরে আসুন। দেখছেন? তাকিয়ে দেখেন ছেলের ললাটের ওই চন্দন রেখা, সদ্য চন্দনের মতো আর্দ্র, অথচ বলছেন 1 প্রহরকাল আগে চন্দন পরানো হয়েছে। তাহলে সে চন্দন এতক্ষণে শুকিয়ে খড়ি হয়ে যাওয়ার কথা হয়নি, কারণ চোরা সান্নিপাতিকে সর্বশরীর রসস্থ হয়ে উঠেছে। এই কথা হঠাৎ পাত্রের জ্যাঠা হেসে ওঠেন। কবিরাজ মশাই, খুব সম্ভব পথশ্রমে আপনি কিছু অধিক ক্লান্ত, তাই লক্ষণ নির্ণয়ে ভুল করছেন। গ্রীষ্মকালে ঘর্ম নির্গমের দরুন চন্দন শুকিয়ে উঠবার অবকাশ পায়নি, এই তো কথা। ওহে বেয়ারারা, চলো চলো, পালকি ওঠাও, শুভযাত্রায় একই বিপত্তি। লক্ষণ নির্ণয়ে ভুল করেছেন রামকালী? রামকালীর নিজেরই মাথার শিরা ফেটে যাবে নাকি? একবার নিজের পালকির দিকে অগ্রসর হতে উদ্যত হলেন রামকালী, কিন্তু আবার কি ভেবে থমকে দাঁড়িয়ে আরও ভারী গলায় বললেন, শুনুন মুখুজ্জে মশাই, রামকালী চাটুর্যের লক্ষণ নির্ণয়ে ভুল হয়েছে এ কথা যদি অন্য কোনো ক্ষেত্রে উচ্চারণ করতেন, সে ঔদ্ধত্যের সমুচিত উত্তর পেতেন। কিন্তু এখন আপনার সংকট সময়, ওদিকে বাণুজ্যেরাও বিপন্ন, তাই মার্জনা পেয়ে গেলেন। লক্ষ্মীকান্ত বাণুজ্যের বাড়ি এখনই সংবাদ দেওয়া প্রয়োজন, এবং সে কাজ আমাকেই করতে হবে। প্রয়োজন হলে পালকি ছেড়ে দিয়ে ঘোড়া নিতে হবে। তবে আপনাকে শেষ সাবধানের কথা জানিয়ে যাচ্ছি, ছেলেটির মাথার শিরা ছিঁড়ে ভিতরে রক্তক্ষরণ শুরু হয়েছে। চোখের শিরার রং এবং রগের শিরার স্ফীতির দিকে লক্ষ্য করলে আপনিও ধরতে পারবেন। মনে হচ্ছে খানিক বাদেই বিকাশ শুরু হবে। জানানো আমার কর্তব্য বলেই জানিয়ে দিলাম। বলছিলেন না লক্ষণ নির্ণয়ে ভুল? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি রামকালী কবরেজের বিচারে যেন ভুলই হয়ে থাকে। রোদের ঘামকে কাল ঘাম ভাবার ভ্রান্তি তার হয়েছে, এই যেন হয়। আর কি বলবো? আচ্ছা, নমস্কার। ওরে গদাই, তোল পালকি, পা চালিয়ে একবার বসিরের ওখানে চল দেখি, ঘোড়াটাকে নিতে হবে। পালকি চলতে শুরু করেছে। হঠাৎ ছুটে এলেন ছোট মুখুজ্জে। প্রায় ডুকরে কেঁদে চিৎকার করে উঠলেন, কবরেজ মশাই, এত বড় সর্বনাশের কথা বললেন, যদি তো একটু ওষুধ দিলেন না। রামকালায় গম্ভীর বিষণ্ণভাবে হাতটা একটু নেড়ে সে হাত কপালে ঠেকিয়ে বললেন, দেবার হলে আপনাকে বলতে হতো না, আমি নিজেই দিতাম, কিন্তু এখন আর স্বয়ং ধন্বন্তরীর বাবারও সাধ্য নেই। ও পালকিতে তখন বড় মুখুজ্জে উঠে পড়ে বিরক্তভাবে বলে ওঠেন, দুর্গা দুর্গা, যত সব বিঘ্ন! যাত্রাকালে কার মুখ দেখে বেরোনো হয়েছিল? কোথা থেকে এক উৎপাত জুটে! এই রাজু, অমন ঢুলছিস কেন? গরমে কষ্ট হচ্ছে? রাজু রক্তবর্ণ দুটি চোখ মেলে বলে, না জ্যাঠামশাই, শুধু বড্ড শীত করছে। আঁচল ডুবিয়ে নাড়া দিয়ে দিয়ে তলার জল উপরে আর উপরের জল তলায় করছিল ওরা তপ্ত জল শীতল করতে। বেলা পড়ে এসেছে, তবু পুকুরের জল টকবগিয়ে ফুটছে।
এ জলে নেমে ঝাঁপাই ঝুললে গা ঠান্ডা হওয়ার বদলে দাহই হয়। তবু জলের আকর্ষণ বড় আকর্ষণ, তাই বেলা পড়তেই জলে পড়া চাই পাড়ার নবীনাকুলের। চাটুর্য পুকুরের জল তোলো মাটি ঘুলো করছিল পুন্নি, টেপি, পুঁটি, খেঁদি প্রমুখ নবীনারা। সত্য কেন এখনো এসে হাজির হয়নি তাই ভাবছে ওরা, আর অনুপস্থিত সত্যর সন্তোষ বিধানের জন্যই বোধ করি জল শীতল করার অভিযানটা এত জোর কদমে চালাচ্ছে। সত্য এদের প্রাণ পুতুল। সত্য কি শুধুই তাদের দলনেত্রী? ভগবান জানেন কোন গুণে সত্য সকলের হৃদয় নেত্রীও। সত্যবিহীন খেলা ওদের শিবহীন দক্ষযজ্ঞেরই সামিল। পুকুরে ঝাঁপাই ঝোড়ার ব্যাপারে সত্যই রোজ অগ্রণী। তাই ওরা বারবার ফুটন্ত জলকে তলা ওপর করতে করতে ওকে প্রশ্ন করছিল, সত্যর কি হলো রে? ঘরে তো দেখলাম না, বলেছিল তো ঠিক সময়ে দেখা হবে। বাগানে কোথাও আছে নাকি এখনো? দূর, একা একা কি আর বাগানে ঘুরবে? বেওয়ালা মেয়ে, ভয় নেই পরাণে? ভয়? সত্যর আবার ভয়? দেখিস ও শ্বশুরবাড়ি গিয়ে শাউরি পিস্বাশুড়িকেও ভয় করবে না। তা আশ্চর্য নেই, ও যা মেয়ে। সত্য যে তার সমস্ত সখী সঙ্গিনীদের প্রাণের দেবতা, তার প্রধান কারণ বোধহয় সত্যরই নির্ভীকতা। নিজের মধ্যে যে গুণ নেই, যে সাহস নেই, সে গুণ সে সাহস অন্যের মধ্যে দেখতে পেলে মোহিত হওয়া মানুষের স্বভাব ধর্ম। নির্ভীকতা ব্যতীত আরও কত গুণ আছে সত্যর। খেলাধুলার ব্যাপারে সত্যর উদ্ভাবনী শক্তির জুড়ি নেই। বল আর কৌশল দুই তার অন্যের চাইতে 100 গুণ বেশি। মোটাসোটা একটা গাছের কাটা গুড়িকে দড়ি বেঁধে একা টেনে আনা সত্যবতীর পক্ষে আদৌ অসম্ভব নয়। আবার সেই গাছের গুড়িকে গড়িয়ে পুকুরের জলে ফেলে ডিঙি বানানো তার কৌশলেই সম্ভব। এর উপর আবার পয়ার বাঁধা। পয়ার বাঁধার পর থেকে পাড়ার সমস্ত ছোট ছেলে মেয়েই তো সত্যর পায়ে বাঁধা পড়েছে। সেই সত্যর জন্য জল শীতল করছে ওরা, এ আর বেশি কথা কি? কিন্তু সত্যর এত দেরি কেন? এদিকে এদের মেয়াদ ফুরিয়ে আসছে। ঠাকুমা পিসিরা একবার চৈতন্য পেয়ে খোঁজ করলেই তো হয়ে গেল। নেহাত নাকি ঠিক এই সময়টুকু অভিভাবিকা দলের কিঞ্চিত দিবানিদ্রার সময়, তাই এদের এই অবাধ স্বাধীনতা। হ্যাঁ, এই পড়ন্ত বেলাতেই গিন্নিরা একটু গড়িয়ে পড়েন। সারা বছর তো নয়। মেয়ে মানুষের দিবানিদ্রার মতো অলক্ষণে ব্যাপার আর কি আছে সংসারে? নেহাতেই আমের সময়টা। আমের যে একটা নেশা আছে। গিন্নিরা বলেন আমের মদ। আম খাও বা না খাও, এই সময় শরীর ঢিসঢিস করবেই। অবশ্য না খাওয়ার প্রশ্নই ওঠে না। আম কাঁঠাল আবার কে না খায়? হরু ভট্টাচার্যের মার মতো কে আর আমহেন বস্তুকে জগন্নাথের নামে উৎসর্গ করতে পারে? হরু ভট্টাচার্যের মা সেবার শ্রীক্ষেত্তর গিয়ে এই কাণ্ড করে এসেছেন। ক্ষেত্তর করার পর জগন্নাথকে ফল দিতে হয় বলে আম ফলটি দিয়ে এসেছেন। মনের আক্ষেপে সেবার হরু ভট্টাচার্য আমবাগান বেচে দিতে চেয়েছিলেন। বলেছিলেন মার ভোগেই যদি না লাগলো তো আমবাগানে আমার দরকার। তা ভট্টাচার্যের মা ছেলেকে হাতে ধরে বুঝিয়ে ঠান্ডা করেছিলেন। বলেছিলেন বাবা, আজন্মকাল তো খেয়ে এলাম, তবু খাওয়ার লালস ঘুচে না। তাই বলি যে দ্রব্যিতে এত আসক্তি, সেই দ্রব্যই জগন্নাথকে উৎসর্গ করব। তাই বলে তুই বাগান নষ্ট করবি? ছেলেপুলে খাবে না? ছেলেপুলে বুড়ো যুব আমের ভক্ত সবাই। আমের মরশুমে দিনে 1 ঝুড়ি 1.5 কুড়ি আম খাওয়া কিছুই না। অবশ্য সব আম সবাই খায় না, অর্থাৎ পায় না। সংসারের সদস্যদের শ্রেণী হিসাবেই আমের শ্রেণী হিসেব করে ভাগ হয়। কর্তাদের নৈবেদ্যে লাগে জোড় কলম, গোলাপ খাস, হিস্সাপাতি, নবাব পছন্দ, বাদশা ভোগ, ঝাউস ফজলি ইত্যাদি। গিন্নিদের ভোগের জন্য সরানো থাকে পেয়ারা ফুলি, বেলুসুবাসী, কাশির চিনি, সিঁদুরে মেঘ। আর বৌঝি ছেলেপুলেদের ভাগ্যে জোটে রাশি রাম। তার রাশি রাশি না পেলে যাদের আশ মিটবে না, তাদের জন্য রাশির বরাদ্দ ছাড়া আর কি বরাদ্দ হতে পারে? বাড়ির ঝুড়ি ঝুড়িতেই কি ওদের আশা মেটে? দুবেলায় জলখাবারে ঝুড়ি ঝুড়ি তো পায়, কারণ গিন্নিরা প্রকৃতির এই দাক্ষিণ্যের সময় মুড়ি ভাজা পর্বটি থেকে কিঞ্চিত রেহাই নেন। কিন্তু হলে কি হবে? বাড়ি থেকে মধুকুলকুলি আমের পাহাড় শেষ করেই ওরা তক্ষুনি ছোটে হয়তোবা বউ পালানো কি বাদর ভেবাচাকা আমের বাগানে। বাঘাতে তুলের বাবা জাতীয় সেই আমগুলি পার করার সহায় হচ্ছে মুঠো মুঠো নুন।
অবশ্যই তুচ্ছ হলেও বস্তুটা সংগ্রহ করতে বালক বাহিনীকে বিশেষ বেগ পেতে হয়, কারণ ওরা আশ্রয়স্থল যে একেবারে রান্না ভাড়ারে, যেটা নাকি সম্পূর্ণ গিন্নিদের এলাকা, আর যে গিন্নিরা হচ্ছেন একেবারে সহানুভূতিহীনতার প্রতীক। ছেলেপুলেদের সব কিছুতেই তো তারা খড়গহস্ত। নুন একটু চাইতে গেলেই প্রথমটা একেবারে তেড়ে মারতে আসবেন জানা কথা। তবে নাকি ছেলেপুলেগুলোর খুব ভাগ্যের জোর যে প্রায় সবসময় ওরা ওনাদের অস্পৃশ্য, কাজেই মারতে আসলেও মারতে পারেন না। তারপর বহুবিধ আকুতি মিনতির পর যদি বা দেবেন তো সে একেবারে সোনার ওজনে দেবেন, আর সঙ্গে সঙ্গে বলবেন, যাচ্ছিস তো আবার টক বিষ আমগুলো গিলতে, ঘরে এত খায় তবু আশ মেটে না গো, কি রাক্ষসে পেট গো, কি লক্ষ্মী ছাড়া দিশে, মরবি মরবি, রক্ত আমাশা হয়ে মরবি, সবগুলো একসঙ্গে মনসাতলায় যাবি, যত সব পাপগুলো একত্তর জুটেছে। গালমন্দবিহীন লবণ সে ওরা কল্পনাও করতে পারে না। তবে সত্য আগে আগে চরণ মুদির দোকান থেকে বেশ খানিকটা সংগ্রহ করে আনতে পারত, কিন্তু ইদানিং অর্থাৎ বড় হয়ে স্তক মুদির দোকানে ভিক্ষে করতে যেতেও লজ্জা করে। বড়জোর দূরে দাঁড়িয়ে থেকে নিতান্ত একটা শিশুকে লেলিয়ে দেয়। কোবরেজের মেয়ে বলে সমাজে সত্যর কিছুটা প্রতিষ্ঠা আছে, সে প্রতিষ্ঠার মর্যাদাও তো রাখতে হবে। আজ দুপুরে আমবাগান পর্বে সত্য ছিল, তারপর কখন এক সময় যেন বাড়ি চলে গিয়েছিল। হেদি একটু কল্পনাপ্রবণ, তাই সে বলে, সত্য শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি তো? দূর, শ্বশুরবাড়ি থেকে আবার শুধু শুধু কেউ আসবে কেন? আর আসেও যদি সত্যর সঙ্গে কি, যে আসবে সে তো চণ্ডী মণ্ডপে বসবে। সহসাপুটি চেঁচিয়ে ওঠে, আসছে আসছে আসছে। বাবা ধরে পেরান পাই, এত দেরি কেন রে সত্য? আমরা সে কখন থেকে জল ঠান্ডা করছি। সত্য বিনা বাক্যে গম্ভীরভাবে ঘাটের পৈঠের ভাঙাচোরা বাঁচিয়ে জলে নামে। কিরে সত্য, মুখে কথা নেই যে? বাবা, আজ এত পায়া ভারী কেন রে তোর? সত্য এক মুখ জল নিয়ে কুলকুচি করে ঠোঁট বাঁকিয়ে বলে, পায়া ভারী আবার কি? মনীষীর হৃদচরিত্রের দেখে ঘেন্না ধরে গেছে। ও মা, কেন রে? কাকে দেখে? কার কথা বলছিস? সত্য জ্বলন্ত স্বরে বলে, বলছি আমাদের জটাদার বউয়ের কথা। গলায় দড়ি, মেয়ে জাতের কলঙ্ক। সত্যর বয়স 9 বছর, অতএব সত্যর পক্ষে এ ধরনের বাক্যবিন্যাস অসম্ভব। এমন কথা ভাববার হেতু নেই। শুধু সত্য কেন, নেহাত ন্যাকা হাবা মেয়ে ছাড়া সে আমলে 8-9 বছরের মেয়েরা এ ধরনের বাক্যবিন্যাসে পোক্তই হতো। না হবে কেন? 4 বছর বয়স থেকেই যে তাকে পরের বাড়ি যাওয়ার তালিম দেওয়া হতো, আর বয়স্তাদের মহলেই বিচরণের ক্ষেত্র নির্বাচন করা হতো। সেক্ষেত্রে শিশু বলে কোনো কথাই বাদ দেওয়া হতো না তাদের সামনে। কাজেই সত্য যদি কারো উপর খাপ্পা হয়ে তাকে মেয়ে জাতের কলঙ্ক বলে অভিহিত করে থাকে, আশ্চর্য হবার কিছু নেই। পূর্ণি তাড়াতাড়ি প্রশ্ন করে ওঠে, কেন রে, কি হয়েছে? জম জানে বলে প্রথমটা খানিকক্ষণ জমের উপরে ভার ফেলে রেখে অতঃপর সত্য মুখ খোলে। জন্মে আর ওর মুখ দেখছি না, ছি ছি। গেছলাম বলি, আহা, স্বামী শাউরির ভয়ে রোগের ওষুধটুকু পর্যন্ত খেতে পায় না, যাই একবার দেখে আসি কেমন আছে। সেজ পিসি তারকেশ্বর গেছে শুনেছি, মনটা তাতে আরও খোলসা ছিল। ও মা, গিয়ে ঘেন্নায় মরে যাই। কি দুষ্পিবৃত্তি, কি দুষ্পিবৃত্তি! এরা শঙ্কিত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে, না জানে কোন ভয়ঙ্কর কাহিনী উদ্ঘাটন করে বসে সত্য। শুধু পূর্ণি ভয়ে ভয়ে বলে, কি দেখলি রে? কি দেখলাম বললে পেত্তয় করবি? দেখি কিনা ঘরে জটাদা বসে, আর বউ কিনা তাকে পান সেজে দিচ্ছে আর হাসি মস্করা করছে। জটাদা? খেঁদি, পুটি, টেপি সকলে একযোগে বলে ওঠে, ও হরি, এতেই তোর এত রাগ? শাউরি বাড়ি নেই, তাতেই বুকের পাটাটা বেড়েছে আর কি। বুকের পাটা বেড়েছে বলে পান সেজে খাওয়াবে, হাসি মস্করা করবে? সত্য যেন ফুলতে থাকে। পূর্ণি আরও ভয়ে ভয়ে বলে, তা পরপুরুষ তো আর নয়, নিজের স্বামী। নিজের স্বামী? সত্য ঝটপট বার দুই কুলকুচো করে বলে, খ্যাংরা মারো অমন স্বামীর মুখে। যে স্বামী লাথি মেরে জমের দক্ষিণ দূরে পাঠায়, তার সঙ্গে আবার হাসি গপ্প, গলায় দড়ি দিতে চটে না? আমার আমায় কি বলেছে জানিস? আমার স্বামী আমায় মেরেছে, তোমায় তো মারতে যায়নি ঠাকুরজি। তোমার এত গায়ে জ্বালা কেন যে ছড়া বেঁধে গালমন্দ করতে আসো? এরপর আবার আমি ওর মুখ দেখব? আঁচলটাকে গা থেকে খুলে জোরে জোরে জলের উপরে আছড়াতে থাকে সত্য।
সখী বাহিনী কিঞ্চিত বিপদে পড়ে। ওরা অভিযুক্ত আসামিনীকে খুব একটা দোষ দিতে পারে না, কারণ স্বামী একদা একদিন বেদম মেরেছে বলে যে জন্মে আসে স্বামীকে পান সেজে খাওয়ানো চলবে না, এতটা কঠোর ক্ষমাহীন মনোভাব তাদের পক্ষে আয়ত্ত করা শক্ত। অথচ সত্যর কথার প্রতিবাদ চলে না, সত্যর কথায় সমর্থন না করলে চলে না। কিন্তু ও কিসের শব্দ? হঠাৎ বুঝি ওদের বিপদে রক্ষা করলেন মধুসূদন। পুকুর পাড়ের রাস্তায় তালগাছের সারির ওদিকে যেন অশ্বক্ষুরধ্বনি ধ্বনিত হলো। ঘোড়ার খুরের শব্দ না? ঘোড়ায় চড়ে কে আসে? পুণ্যি তড়বড় করে ঘাটে উঠে এগিয়ে দেখে পড়ি তো মরি করে ছুটে আসে এই সত্য মেজদা অর্থাৎ রামকালী। সত্য অবিশ্বাসের হাসি হেসে মুখ ভেঙিয়ে বলে ওঠে, স্বপ্ন দেখছিস নাকি? বাবা না জিরেটে গেছে? আহা, তা সেখানে তো আর বাস ধরতে যায়নি, আসবে না? ইত্যবসরে ক্ষুরধ্বনি একবার কিছুটা নিকটবর্তী হয়েই ক্রমশ দূরবর্তী হয়ে যায়। সত্য গলা বাড়িয়ে একবার দেখতে চেষ্টা করে, তারপর নির্লিপ্তভাবে বলে, যেমন তোমার বুদ্ধি, বাবা বুঝি ঘোড়ায় চড়ে জিরেটে গেছিল, নাকি পালকিটা মাঝ রাস্তায় ঘোড়া হয়ে গেল? পালকি? তাও তো বটে। পুণ্যি দ্বিধাযুক্ত স্বরে বলে, আমি কিন্তু সদ্য দেখলাম মেজদা আর মেজদার ঘোড়াটা বাড়ির দিকেই তো গেল। তা গেল বটে, তবে কি হঠাৎ জিরেটের সেই রোগীর ন্যায় দেয় অবস্থা ঘটেছে, তাই হঠাৎই কোনো মোক্ষম ওষুধের দরকার পড়েছে, যার জন্যে পালকি রেখে ঘোড়ায় চড়ে ছুটে আসতে হয়েছে চিকিৎসক রামকালীকে ডাকতে? খেদি বলে, যাই হোক বাপু সত্য, তুই বাড়ি যা, কোবরের জ্যাঠা ভেন্ন, এ গ্রামে ঘোড়াতেই বা চড়বে কে? এ কথাটাও খাঁটি। ঘোড়া আর আছেই বা কার? এ অঞ্চলে কালে কুস্মিনে বর্ধমান রাজ্যের কোনো কর্মচারী কি কোম্পানির কোনো লোক ঘোড়ার পিঠে চড়ে আসে, নইলে ঘোড়াকে কোথায় পাচ্ছে? ঘাট থেকে উঠে পড়ে সত্যবাহিনী। এখন প্রথমটা সকলেরই সত্য ভবনে অভিযান, কারণ ঘোড়া রহস্য ভেদ না করে কে স্থির থাকতে পারবে? ভিজে কাপড়ে জল সপসপিয়ে আর মলের গোছা বাজিয়ে ওরা রওনা হলো। কিন্তু এ কি তাজ্জব, এ যে একেবারে রূপকথার গল্পের মতো। সত্যদের বাড়ির কাছাকাছি পৌঁছতে না পৌঁছতে হাঁ হয়ে ওরা দেখে রামকালী ফের ফিরে যাচ্ছেন ঘোড়া হাঁকিয়ে। শুধু এবারে বাড়তির মধ্যে তার পিছনে পিঠ আঁকড়ে আরেকজন বসে। সেজনটি হচ্ছে সত্যর বরদা, রামকালী চাটুর্যের বৈমাত্র ভাই কুঞ্জবিহারীর বড় ছেলে রাসবিহারী। পুণ্যের কথাই সত্যি বটে, অশ্বারোহী ব্যক্তি রামকালী। কিন্তু এ নিয়ে এখন আর বাহাদুরি ফলায় না পুণ্যি, শুধু হাঁ করে অনেকক্ষণ ঘোড়ার পায়ের দাপুটে ঠিকরে ওঠা ধুলোর ঝড়ের দিকে তাকিয়ে থেকে নিঃশ্বাস ফেলে বলে, ব্যাপার কি বলো তো? আমিও তো তাই ইনকাম করছি। সত্য অবাকভাবে বলে, ওষুধ নিতে আসবে যদি বাবা, তো বরদাকে পিঠে বেঁধে নিয়ে যাবে কেন? সেই তো কথা, প্রচণ্ড গরম, তবু জল সবসবে ভিজে কাপড়ের উপর হাওয়ার ডানা বুলিয়ে যাওয়ার দরুন গাটা কেমন শিরশির করে এলো। সত্য এবার হাঁ করা ভাব ত্যাগ করে বিচক্ষণের সুরে বলে, নে চল, দৌড়ে দাঁড়িয়ে গুলতনি না করে আর কি হবে, বাড়ি গেলেই টের পাবো কি হয়েছে। তোরা যা, ভিজে কাপড় ছেড়ে আয়, আমি দেখি কি হয়েছে। কি হয়েছে? যা হয়েছে তা একেবারে সত্যর হিসাবের বাইরে। শুধু সত্যর কেন, সকলেরই হিসেবের বাইরে। ঘোড়ায় চড়ে ঝড়ের বেগে এসে সমগ্র সংসারটার উপর যেন প্রকাণ্ড একখানা পাথর ছুঁড়ে মেরে ফের ফিরে গেছেন রামকালী। সেই পাথরের আঘাত সহজে কেউ সামলাতে পারছে না। সত্য ভেতর বাড়ির উঠোনে ঢুকে দেখল, উঠোনের মাঝখানে বসানো মড়াই দুটোর মাঝখানে যে সরু জমিটুকু, সেইখানে দাঁড়িয়ে আছে বড় জেঠি, ঠিক যেন কাঠের পুতুলটি, আর দাওয়ার পৈঠে গালে হাত দিয়ে কাঠ হয়ে বসে তার ঠাকুমা, এবং দাওয়ার উপরে জটলা বেঁধে বাড়ির আর সবাই, শুধু যা পিস ঠাকুমাই অনুপস্থিত। অবশ্য সেটাই স্বাভাবিক, কারণ তিনি এই যবনাচারী দাওয়ায় কখনো পা ঠাকান না। এ দাওয়ায় রাস্তা বেড়ানে ছেলেপুলে ওঠে, কর্তাদের খড়ম ওঠে। পিস ঠাকুমা না থাক, আর সবাই তো জটলা করছে। কেন করছে? অথচ কারো মুখে বাক্যে নেই কেন? ফিস ফিস কথা, ঘোমটার ভেতর হতে মুখ নাড়ানাড়ি,
সত্য ঠাকুমার যতটা সম্ভব গা বাঁচিয়ে গা ঘেঁষে বসে পড়ে সাবধানে ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে গো ঠাকুমা? দিনতারিণী নীরব, অতঃপর সত্য সরব, ও ঠাকুমা, বাবা অমন করে ছুটে এসে আবার কোথায় গেল? দিনতারিণী মৌন। কি গেরো, কথার উত্তর দিচ্ছ না কেন গো? ও ঠাকুমা, বাবা জিরের থেকে অমন হাঁপাতে হাঁপাতে ঘোড়া ছুটিয়ে এলোই বা কেন, আর ছুটলই বা কেন? ও ঠাকুমা, বলি তোমাদের সব বাক্যি হরে গেল কেন? একবারও দিনতারিণীর ঠোঁট নাড়ে না, তবে ঠোঁট নাড়েন তার সেজোজা শিবজায়া। শুধু ঠোঁট নয়, সহসা পা মুখ সব নড়িয়ে তিনি বলে ওঠেন, বাক্যি হয়ে যাবার মতন কাণ্ড ঘটলে আর হরবে না? তোর বাবা যা অভাবনীয় কাণ্ড করে গেল। বাবা বাবা খুলেই বলো না স্পষ্ট করে, বাবা জিরেট থেকে ঘোড়া ছুটিয়ে এসেই তক্ষুনি আবার কোথায় গেল? ও, তবে তো দেখেইছিস, তবে আর নাকা সাজছিস কেন? রাসুকে নিয়ে গেল তোর বাবা বিয়ে দিতে। বিয়ে দিতে? ধ্যাৎ, সত্য পরিস্থিতির মর্যাদা ভুলে হি হি করে হেসে গড়িয়ে পড়ে। আহা, আমায় যেন ন্যাকা পেয়েছ সেজ ঠাকুমা, তাই পাগল বোঝাচ্ছে। বর্দার বুঝি বিয়ে হতে বাকি আছে? বলে ছেলের বাবাই হয়ে গেল বর্দা। গেল তাই কি? এবার হঠাৎ দিনতারিণী মৌন ভঙ্গ করে নাতনিকে ধমকে ওঠেন, বড্ড তো দেখছি ট্যাঁকটাকে কথা হয়েছে তোর। ছেলের বাবা হলে আর বিয়ে করতে নেই? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? সত্য উত্তর দেবার আগে শিবজয় সাংসারিক মাৎস্যানায় ভুলে ফস করে বড় জয়ের মুখের উপরে বলে বসেন, মহাভারত অশুদ্ধর কথা হচ্ছে না দিদি, তবে এও বলি, রামকালী যে একেবারে কাউকে চোখে কানে দেখতে দিলে না, চিলের মতন ছোঁ মেরে নিয়ে গেল ছেলেটাকে। বালস পোয়াতি বউটা যাত্রাকালে স্বামীকে একবার দূর থেকে চোখের দেখাটুকু পর্যন্ত দেখতে পেল না। এটা কি ভালো হলো? কখন যে ইতিমধ্যে মোক্ষদা এসে দাঁড়িয়েছেন এপাশের বেড়ার দরজা দিয়ে এবং আলোচনার শেষাংশটুকু শুনে নিয়েছেন, আর সে কেউ টের পায়নি। মোক্ষদার থান ধুতি গুটিয়ে হাঁটুর উপর তোলা, কাঁধে গামছা, অর্থাৎ স্নানে যাচ্ছেন মোক্ষদা। অবশ্যই স্নানে যাচ্ছেন বলেই যে এই ভিতর বাড়ির অর্থাৎ শয়ন বাড়ির উঠোনে তিনি পা দিতেন তা নয়, তবে আজকের কথা স্বতন্ত্র। আজকের উত্তেজনায় অত মরণ বাচন জ্ঞান রাখলে চলে না। আজ নয় ঘাটে ২-১০টা ডুব দিয়ে ফের দিঘিতে ডুব দিতে যাবেন, তবে এদের মজলিসে যোগ দেওয়াটা দরকার। মোক্ষদা সেজভাজের কথাটুকু শুনতে পেয়েছেন এবং তাতেই সমগ্র নাটকটি অনুধাবন করে ফেলেছেন। তাই তিনি ৩ আঙুলে হেঁটে খানিকটা এগিয়ে এসে গলা বাড়িয়ে বলে ওঠেন, কি বললে সেজ বউ, কি বললে? আরেকবার বলো তো শুনি। শিবজয়া অবশ্য আরও একবার বললেন না, শুধু মাথার কাপড়টা অল্প টেনে মুখটা একটু ফেরালেন। মোক্ষদা একটু বিষ হাসি হেসে বলেন, বলতে অবশ্যই আর হবে না, কানে প্রবেশ করেছে সবাই। তবে ভাবছি সেজ বউ, তুমি হঠাৎ এমন ভট্টাচার্যি হয়ে উঠলে কবে থেকে? যাত্রাকালে রাসুর আমাদের পরিবারের সঙ্গে চোখাচোখি হয়নি, এই আক্ষেপে মরে যাচ্ছ তুমি? কলি আর কত পুণ্য হবে? 4 কাল হয়ে তো কলি এখন উপচচ্ছে। শুভ কাজে যাত্রাকালে লোকে ঠাকুর দেবতার পট দেখে বেরোয়, গুরুজনের চরণ দর্শন করে বেরোয়, এই তো জানি, জেনে এসেছি এতকাল। পরিবারের বদন দর্শন না করে বেরোলে জাত যায়, এটা তুমি প্রথম শোনালে সেজ বউ। শিবজয়া ননদকে ভয় করলেও এতজনের মাঝখানে হেরে যেতে রাজি হন না, তাই বলে ওঠেন, রাসুর কথা আমি বলিনি ছোট ঠাকুরজি, বড়নাথ বউয়ের কথা বলছি। আবাগি জানলো না, শুনল না, আচমকা মাথায় পাহাড় পড়ল, আপনার স্বামী একা আপনার থাকতে থাকতে একবার শেষ দেখাও দেখতে পেল না, সেই কথা হচ্ছে। মোক্ষদা সহসা খলকলিয়ে হেসে ওঠেন, ও সেজ বউ, আর কেন ঘরে বসে আছো? যাত্রার পালা বাঁধো না। সত্য পয়ার বেঁধেছে, তুমিই বা বাকি থাকো কেন? যা তোমাদের মতিগতি দেখছি, এ আর গেরস্থ ঘরের যোগ্যি নয়। বুড়ো মাগি তুমি, 4 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, লজ্জা এলো না ও কথা মুখে আনতে? স্বামী কি মন্ডা মেছাই যে একলা আস্তটা না খেতে পেরে পেট ভরবে না? ভাগ হয়ে গেলে প্রাণ ফেটে যাবে। ছি ছি, একটা ভদ্রলোকের কত বড় বিপদ থেকে উদ্ধার করতে ছুটল রামকালী, আর তার কাজের কিনা ব্যাখানা বসেছে। বড়দের এই বাগযুদ্ধের মাঝখানে সত্য হাঁ করে তাকিয়েছিল। মোক্ষদার কথা শেষ হতেই হঠাৎ
ঠাকুমার কোলের গোড়া থেকে উঠে সরে এসে বলে, সেজ ঠাকুমা তো ঠিকই বলেছে পিস ঠাকুমা, নির্যাস বাবার অন্যায় হয়েছে। বাবার অন্যায়? সন্দেহযুক্ত নয়, একেবারে নির্যাস। উঠোনে কি বাজ পড়ল? কলিকাল শেষ হয়ে কি প্রলয় এলো? দুঃসংবাদের সঙ্গে সঙ্গে অন্দরে কান্নার রোল উঠল। এ কি হরিষে বিষাদ, এ কি বিনা মেঘে বজ্রঘাত! এমন দুর্ঘটনা আর কবে কার সংসারে ঘটেছে? এত বড় সর্বনাশের কল্পনা দুঃস্বপ্নেকেও কে কবে করেছে? এই তো এইমাত্র মেয়ে কলাতলায় শিলে দাঁড়িয়ে স্নান করে আইবুড়ো মুচি ভেঙে গায়ে হলুদের দরুন কোড়া লাল পাড় শাড়িটুকু পরে চুল বাঁধতে বসেছে। পাড়ার শিল্পী মহিলার ঝাঁক কনের কেশ রচনায় কে কত নৈপুণ্য দেখাতে পারে তারই আলোচনায় অন্দরের দালান মুখর করে তুলেছেন। হঠাৎ বাইরের মহল থেকে আগুনের হলকার মতো এই সংবাদ এসে ছড়িয়ে পড়ল, পরিণামে দাবানল। অতি বড় অবিশ্বাস্য হলেও এই যে বিশ্বাস না করে উপায় নেই, কারণ সংবাদ এনেছেন আর কেউ নয়, স্বয়ং রামকালী, যার সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা অসম্ভব। নচেত মিথ্যা দুঃসংবাদ রটনা করে বিয়ে ভণ্ডুল করে দিয়ে মজা দেখবে এমন আত্মীয়েরও অভাব নেই। কিন্তু ইনি হচ্ছেন রামকালী, কাজেই সংবাদ মিথ্যা হতে পারে এমন আশার কণিকা মাত্রও নেই। না, কোনো আশাই নেই। তাছাড়া কবরেজ নিজের চোখে দেখে এসেছেন পাত্রের শিওরে সমন। অতএব কোরা শাড়ি জড়ানো বছর আসছেকের সেই হতভম্ব মেয়েটাকে ঘিরে প্রবল দাপটে কান্নার যা রোল উঠেছে, তাতে ভয়ে মেয়েটার নাড়ি ছেড়ে যাওয়ার জোগাড় হচ্ছে। বিয়ের দিন যাত্রা করা বর মৃত্যুরোগ নিয়ে যাত্রা ভঙ্গ করে বাড়ি ফিরে গেলে এবং বিয়ের লগ্ন ভ্রষ্ট হলে এমনকি সর্বনাশ সংঘটিত হতে পারে, সেটা বেচারার বুদ্ধির অগম্য। অনিষ্ট যদি কিছু হয় সে নয় তার ঠাকুরদার হবে, তার কি? কিন্তু তার কি, সে কথা কি সে নিজে কিছু না বুঝলেও মহিলার দল তাকে ধরে নাড়া দিয়ে দিয়েই তারস্বরে চেঁচিয়ে চলেছেন, ওরে পটলি, তোর কপালে এমন ছাই পোড়া ছিল এ কথা তো কেউ কখনো চিনতে করিনি রে। ওরে লগনহৃষ্ট মেয়ে, গলায় নিয়ে আমরা কি করবো রে? ওরে, এর চাইতে তোকেই কেন সমনে ধরল না রে? সে যে এর থেকে ছিল ভালো। ওরা লুটোপাটি করতে থাকেন আর পটলি কাঠ হয়ে বসে থাকে। বসে বসে শুধু এইটুকু বিচার করতে পারে সে যে এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না যদি পটলি রাতারাতি ওলাবোঠা হয়ে মরত। ওদিকে চণ্ডীমণ্ডপে লক্ষ্মীকান্ত বাণুজ্যে মাথায় হাত দিয়ে পাথরের পুতুলের মতো বসে আছেন, আর সেই পুতুলের মস্তিষ্কের কোষে কোষে ধ্বনিত হচ্ছে, এ কী করলে ভগবান, এ কী করলে ভগবান। রামকালী চলে যাওয়ার পর থেকে লক্ষ্মীকান্ত আরেকটিও কথা বলেননি, অপর কেউ তাকে সম্বোধন করতে সাহস পায়নি। ওদিকে বড় ছেলে শ্যামকান্ত বিশুষ্ক মুখে ঘাটের ধারে শিবতলায় গিয়ে বসে আছে চুপচাপ। বাপের দিকে যাবার সাহস তার নেই। তার জামাই হচ্ছে বটে, কিন্তু বয়সটা তার কি, এখনও তো 30-এর নিচে। বাপকে সে জমের মতো ভয় করে। পটলির মা বেহুলাও মুখ লুকিয়েছে ভাড়ার ঘরের কোণে। নিজেকেই তার সবচেয়ে অপরাধিনী মনে হচ্ছে। নিশ্চয়ই মহাপাপিষ্ঠা সে, নইলে তার মেয়ের বিয়ের ব্যাপারে এত বড় দুর্লক্ষণ দুর্ঘটনা। সকলেই ফিসফাস বলাবলি করছে মেয়ে নাকি তার আস্ত রাক্ষসী, তাই বাসরে না উঠতেই স্বামীটার মাথা কড়মড়িয়ে চিবিয়ে খেল। থাকুক এখন বেহুলা চিরজন্ম এই দপড়া সর্বনাশী মেয়েকে গলায় গেঁথে। জাত ধর্ম কুল মান সবই গেল, রইল শুধু আমরণ যমযন্ত্রণা। হ্যাঁ, বিয়ের রাত্রে বর বিভ্রাট কি আর হয় না? ছাদনাতলা থেকেও বর উঠে যেতে দেখেছে অনেকে, কিন্তু সেসব অন্য কারণে। হয়তো পণের টাকা ঠিক সময় হাজির করতে না পারার জন্যে বচসার ফলে, নয়তোবা কোনো হিতৈষীর দ্বারা কোনো পক্ষের কুলের ঘাটতির কথা প্রকাশ হয়ে পড়ায়, অথবা কন্যাপক্ষের কনেকে বদলে ফেলে কালো কুশ্রী কনে গুছিয়ে দেবার চেষ্টার ফলে বচসা থেকে হাতাহাতি মারামারি হতে হতে পরপক্ষ রেগে টেগে বর উঠিয়ে নিয়ে যায়। কিন্তু তখনই তার পারাপারও হয়ে যায়, কারণ লগ্নভ্রষ্ট হয়ে গেলেই মেয়ে চিরকালের মতো আধা বিধবা হয়ে বাপের ঘরে বসে থাকবে, এই আক্ষেপে পাড়ার কেউ না কেউ করুণা পরবশ হয়ে কোমর বেঁধে লেগে গিয়ে রাতারাতি অন্য পাত্র জোগাড় করে আনেন।
অতএব ভদ্রলোকের জাত মান রক্ষা পায়। কিন্তু এ যে একেবারে বিপরীত কাজ। এ যে সত্য রাক্ষসী কন্যা। এহেন প্রতিঘাতিনী মেয়ের জন্যে আপনার ছেলেকে ধরে দেবে এমন মহানুভব ত্রিজগতে কে আছে? না, বেহুলার এই মেয়ের জন্যে রাতারাতি পাত্র সংগ্রহ হওয়ার আশা দুরাশা। রামকালী কবরেজ অবশ্য একটু নাকি আশ্বাস দিয়ে গেছেন চেষ্টা দেখছি বলে, কিন্তু বোঝাই তো যাচ্ছে সেটা সম্পূর্ণ স্তোক বাক্য। এত বড় দুঃসংবাদটা বাড়ি বয়ে এসে দিয়ে গেলেন, মুখটা একটু হেঁট হলো তো, তাই একটা অলিক স্তোক দিয়ে পালিয়ে গেলেন। বেহুলা বোকা হতে পারে, কিন্তু এটুকু বুদ্ধি ধরে। হায় মা ভগবতী, পটলি যে এত বড় অপয়া মেয়ে, এ কথা তো কোনোদিন বুঝতে দাওনি। ফুলের মতো দেখতে মেয়ে, বাড়ির প্রথমা সন্তান, সকলের আদরের আদরিণী, আগানে বাগানে হেসে খেলে বেরিয়েছে এতদিন। ইদানিং সম্প্রতি ডাগরটি হয়েছে বলেই যা বাড়ির মধ্যে আটক ছিল। তা যেমন সুন্দরী তেমনি হাস্যবদনী। কে বলতে পেরেছে এ মেয়ে সর্বনাশী রাক্ষসী? শ্বশুর ঠাকুর তো বলেন পটলির নাকি দেবগণ। তবে দেবগণ কন্যে এমন রাক্ষসগণের কপাল পেল কি করে? আর শুধুই কি আজ? এ মেয়ে যদি ঘরে থাকে সংসার তো ছাড়ে খারে যাবে। মানদার পিসি তো স্পষ্টই বললেন সে কথা। কে নেবে মা ও মেয়েকে? কার বাসনা হবে সংসারে ছাড়ে গোল্লায় দিয়ে? ও চিরটা কাল এই পড়া হয়ে পড়ে থাকবে আর ঠাকুরদার সংসারটা চিবিয়ে চিবিয়ে খাবে, এই আর কি। বেহুলা ডুকরে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, হে মা ওলাই বিবি, হে মা শীতলা, পটলিকে তোমরা নাও, ওর যেন আর এ ভিটেতে তেরাত্তির না পোহায়। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে থাকে বেহুলা। কাঁদছে সবাই, বাড়ির গিন্নি থেকে শুরু করে বিচুলি কাটনি বাগদি মাগিটা পর্যন্ত। পরের দুঃখে কাঁদবার এত বড় সুযোগ জীবনে কবার আসে? কাঁদছে না শুধু পটলি, যে হচ্ছে এই বিবাহ বিভ্রাট নাটকের প্রধানা নায়িকা। সে শুধু অনেকক্ষণ কাঠ হয়ে বসে থেকে সবেই মাত্র ভাবতে শুরু করেছে, বিয়েটাই যদি না হয় তাহলে এখনও পটলিকে উপসী রেখেছে কেন এরা? কেন কেউ একবারও বলছে না, ওরে তোরা তবে এখন পটলিকে দুটো মতিচুর কি দে, মন্ডা দিয়ে জল খেতে দে, পটলির বুক থেকে পেট অবধি যে মাঠের ধুলোর মতো শুকনো লাগছে। কিন্তু পটলির মুখ বুকে ধুলো বেটে যাচ্ছে, এ তুচ্ছ খবরটুকু ভাবতে বসবার সময় কার আছে? বরং পটলির উপর রাগে ঘৃণায় রি করছে সবাই। শ্যামাকান্ত বার 2-3 পুকুর পাড়ের দিক থেকে এসে উকি মেরে বাবাকে দেখে গেছে, এবং যতবারই দেখেছে বাবা তামাক খাচ্ছেন না, বাবার হাতে হুঁকো নেই, ততবারই তার প্রাণটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু সাহস করে তামাক সেজে এনে সামনে ধরে দেবে এত বুকের বল নেই। অপেক্ষা শুধু পাড়ার কোনো বিজ্ঞ ব্যক্তি এসে পড়েন। হয়তো তেমন কেউ এলে লক্ষ্মীকান্তের মৌনভঙ্গ হবে। নিজের যত বড় বিপত্তিই হোক, মানির মান অবশ্যই রাখবেন লক্ষ্মীকান্ত। কিন্তু পাড়ার ভদ্রলোকদের আর আসতে বাকি আছে কার? তারা তো সবাই একে একে এসে গেছেন। বেলা পড়ে এলো, অর্থাৎ সর্বনাশের সময় ঘনিয়ে এলো। এহেন সময় শ্যামাকান্তর প্রার্থনা পূর্ণ হল। এলেন রাখহরি ঘোষাল, রীতিমতো বয়স্ক ব্যক্তি, অপেক্ষাকৃত দূরের পাল্লায় থাকেন, তাই এতক্ষণ এসে উঠতে পারেননি। তিনি এসে নীরবে খড়ম খুলে ফরাসে উঠে বসলেন, ট্যাগ থেকে শামুকের খুলে নস্যদানি বার করে 2 টিপ নিলেন। তারপর ধীরে সুস্থে বললেন, ব্যাপার তো সবই শুনলাম লক্ষ্মীকান্ত, কিন্তু তুমি এভাবে মচ্ছিভঙ্গ হয়ে বসে থাকলে তো চলবে না। লক্ষ্মীকান্ত বাণুজ্যে বয়সের সম্মান রাখতে জানলেও ঘোষাল ব্রাহ্মণের পায়ের ধুলো তো আর নেবেন না, তাই মাথাটা একটু নিচু ভাব করে ক্লান্ত স্বরে নেপথ্যের দিকে গলা বাড়িয়ে বলেন, ওরে কে আছিস, ঘোষাল মশাইকে তামাক দিয়ে যা। থাক থাক, ব্যস্ত হতে হবে না, রাখহরি ঘোষাল বলেন, সন্ধ্যা তো আগত প্রায়, এখন কি করবে স্থির করলে? স্থির আর আমি কি করব ঘোষাল মশাই? লক্ষ্মীকান্ত হতাশভাবে বলেন, স্বয়ং যজ্ঞেশ্বরী যে যজ্ঞ পণ্ড করতে বসলেন, তা বলে তো ভেঙে পড়লে চলবে না লক্ষ্মীকান্ত, কোমর বাঁধতে হবে, কন্যাকে নির্দিষ্ট লগ্নে পাত্রস্থা করতেই হবে। লগ্ন কখন? মধ্যরাত্রির পর। উত্তম কথা, সময় কিছু পাচ্ছ তুমি। আমি বলি কি, তুমি আমার সঙ্গে একবার দয়ালের ওখানে চলো। দয়াল? দয়াল মুখুজ্জে? হ্যাঁ, দেখো যদি হাতে পায়ে ধরে রাজি করাতে পারো। এমনিতেই তো কাল বিলম্ব হয়ে গেছে।
লক্ষ্মীকান্ত বিস্মিত দৃষ্টি মেলে বসেন মুখুজ্যমশাইয়ের কাছে। কার আশায় যাবো ঠিক বুঝতে পারছি না তো ঘোষাল মশাই। কার আশায় আবার লক্ষ্মীকান্ত? তুমি যে নেহাত শিশু সাহায্য দেখছি, মুখুজ্জের আশাতেই যাবে, নইলে রাতারাতি আর তোমার সঘর পাত্র পাচ্ছ কোথায়? লক্ষ্মীকান্ত কাতর মুখে বললেন, মুখুজ্জেমশাইয়ের সঙ্গে পটলির বিয়ে। পটলিকে আপনি দেখেছেন ঘোষাল মশাই? দেখেছি বই কি। রাখহরি একটু রসিক হাসি হাসেন। নাতনিকে তোমার দেখলে ওর নাম গিয়ে মুনিরও মন টলে। ঘরে মিললে আমি এই বয়সে টোপর মাথায় দিতে চাইতাম। মুখুজ্জেও তো তোমার গিয়ে বয়স হলে কি হয়, রসিক ব্যক্তি। এই সেদিনও পথে পটলিকে দেখে বলছিল। রাখহরি একটু থামেন। লক্ষ্মীকান্ত কিঞ্চিৎ বিরক্তভাবে বলেন, কি বলছিলেন? আহা, দুঃস্ব কিছু নয়, তামাশা করে বলছিল বাণজ্যের নাতনিটিকে দেখলে ইচ্ছে হয় আমার তৃতীয় পক্ষটিকে ত্যাগ করে ফেলে ফের ছাদনাতলায় গিয়ে দাঁড়াই।